সো হ্যালো এভরিওয়ান, সিএসএসের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন দেখা যাক আজকে আমরা সিএসএসের এই পর্বে সিএসএস সম্বন্ধে কী জিনিস শিখতে চলেছি। তো আজকে আমরা দেখব সিএসএসে লাইন হাইট কী হয়। লাইন হাইট সিএসএসের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক বলতে পারেন বা একটি সাবজেক্ট বলতে পারেন, কারণ আমরা অনেকেই লাইন হাইট সম্পর্কে জানি, বাট এটার ইউটিলাইজেশন সম্পর্কে আমাদের আরেকটুখানি বিস্তারিত জানলে হয়তো ভালো হবে। তো সেটা নিয়ে আজকে আমরা একটু ডিসকাস করব যে লাইন হাইট কী হয় আর কীভাবে এটি সিএসএসে আমরা ব্যবহার করতে পারি। তো চলুন শুরু করা যাক। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তার জন্য চলে যাব আমরা ই ড্রাইভের মধ্যে, তারপরে হচ্ছে ওয়েব ক্লাসেস, আর তারপরে আজকে আমাদের ক্লাস সংখ্যা হচ্ছে 126, তাই আমি এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি করে কন্ট্রোল ভি করে দিলাম, আর জাস্ট এটাকে আমরা করে দিচ্ছি হচ্ছে 126। চলুন এবার আমরা ভিএস কোড ওপেন করে নিই আর ভিএস কোডের মধ্যে এই ফোল্ডারটাকে নিয়ে চলে আসি। তো দেখুন আমাদের ভিএস কোড ওপেন হয়ে গেছে আর আমরা এখানটাতে দেখুন 126 বলে ক্লাসটাকে ওপেন করে নিয়েছি। আর এখানটাতে আমরা index.html-কে ওপেন করলাম, style.css-কে ওপেন করলাম, আর এখান থেকে একটা কাজ করি, আমরা এটাকে 126 করে দিচ্ছি আর এর ভিতরে থাকা সমস্ত কন্টেন্টগুলোকে ফর দ্য মোমেন্ট আমি রিমুভ করে দিচ্ছি। আর সিএসএসটাও সমস্ত কিছুকে রিমুভ করে দিই এই মুহূর্তে, জাস্ট ফন্টটা যেরকম আছে সেরকম থাকুক। দেখুন আমরা এই বডির ভিতরে আমরা একটা কাজ করি, আমরা সবার প্রথমে একটা পি ট্যাগ ওপেন করি, ঠিক আছে? তো মনে করুন আমি একটা কাজ করি, লাইন হাইটটা বোঝার জন্য সবার প্রথমে আমি আপনাদের একটা জিনিস দেখাই যে লাইন হাইট জিনিসটা কী হয়। তো দেখুন আমরা যখন কোনো একটা ওয়েব পেজ তৈরি করব আমাদেরকে বিভিন্ন রকমের প্যারাগ্রাফ নিয়ে কাজ করতে হবে, তাই না? যেরকম মনে করুন এইটা হচ্ছে একটা প্যারাগ্রাফ, আবার এইটা হচ্ছে একটা প্যারাগ্রাফ, এগুলো সব একটা প্যারাগ্রাফ, তাই না? এইবার এই যে দেখুন প্যারাগ্রাফের একটা লাইন থেকে আরেকটা লাইনের মাঝখানের যে দূরত্বটা, এই যে দেখুন একটা লাইনের থেকে আরেকটা লাইনের যে দূরত্বটা, এইটাকেই বলা হয় লাইন হাইট। অর্থাৎ আমরা আজকে সিএসএসের একটা প্রপার্টি শিখব, যে প্রপার্টিটার মাধ্যমে আমরা এই যে এক একটা প্যারাগ্রাফের যে লাইনের হাইটগুলো রয়েছে না, বা লাইনের যে গ্যাপগুলো রয়েছে, সেটাকে আমরা বাড়াতে বা কমাতে পারবো আজকের এই সিএসএসের প্রপার্টিটা এটাকে নিয়ে। তো চলুন তার জন্য আমরা একটা কাজ করি, আমরা এখানটাতে .1 বলে একটা ডিভ নিচ্ছি, মনে করুন .1 বলে একটা ডিভ নিলাম, আর সেই ডিভের ভিতরে একটা পি ট্যাগ থাকবে, একটা পি ট্যাগ থাকবে, আর যার ভিতরে থাকবে মনে করুন লরেমের মোটামুটি ধরে নিলাম 300 ওয়ার্ড, ঠিক আছে? তো দেখুন আমাদের এখানটাতে একটা পি ট্যাগ শুরু হয়ে গেল, বা আমাদের একটা ডিভ ট্যাগ শুরু হলো যার ক্লাস হচ্ছে 1, আর তার ভিতরে দেখুন পি রয়েছে, তাই না? এটাকে সেভ করলাম, সেভ করার পরে চলুন এটাকে আমরা একটু ব্রাউজারে ওপেন করে নিই। তো আমাদের ফোল্ডারটাকে ওপেন করে এটাকে রাইট ক্লিক করে আমরা জানি ওপেন উইথ কী করতে হবে, ফায়ারফক্স করতে হবে। তো দেখুন ফায়ারফক্সের মধ্যে এরকম একটা জিনিস আমাদের কাছে কিন্তু চলে আসলো, তাই না? তো এরকমই আমি আরেকটা প্যারাগ্রাফ ক্রিয়েট করতে চাইছি, তো চলুন তৈরি করে নিই। তো মনে করুন এটা হচ্ছে .1, আর এরকমই আমি একটুখানি নিচে গিয়ে বা এই মুহূর্তে একটা কাজ করি, এই পুরো .1টাকেই এরকম করে কপি করে নিলাম, আর ঠিক তার পরে গিয়ে মনে করুন এটার পরে গিয়ে আমি এখানে জাস্ট কন্ট্রোল ভি করে দিচ্ছি, ঠিক আছে? আর এইটাকে আমরা কি করব, 2 লিখে দেব, 2। আর হ্যাঁ ঠিক আছে, আপাতত ঠিক আছে। সো জাস্ট বোঝার সুবিধার জন্য আমরা একটা কাজ করি, এই 1-এর ভিতরে একটা হেডিং লিখে দিই, যেরকম আমি এখানটাতে একটা H1 দিচ্ছি মনে করুন বোঝার জন্য যে এটা আমরা কোন ক্লাসের মধ্যে রয়েছি। তাহলে আমি এখানে একটা H1 দিলাম, আর এখানটাতে দিয়ে দিলাম যে ক্লাস 1, এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর ঠিক সেম ওয়েতে আমি এটাকে জাস্ট কপি করলাম, কপি করে একবারে নিচে এসে এইটার ভিতরেও আমি একটা H1 দিয়ে দিলাম, আর এটা কোন ক্লাস, ক্লাসটার নাম হচ্ছে 2। এটাকে সেভ করলাম, আমি এখানে যাব, এবার রিলোডে প্রেস করব, দেখুন এইটা হচ্ছে ক্লাস 1, এইটা হচ্ছে ক্লাস 2, ঠিক আছে? বোঝার সুবিধার জন্য আপনি একটা বর্ডারও দিয়ে দিতে পারেন। তো মনে করুন আমি এই ক্লাস 1 আর ক্লাস 2-এর একটা বর্ডার দেবো। সো একটা কাজ করুন, এখান থেকে 1টাকে কপি করুন, style.css-এ গেলাম, 1টাকে নিলাম। তো মনে করুন এখানটাতে আমি দিয়ে দিচ্ছি একটা বর্ডার, যেরকম বর্ডার মনে করুন দিয়ে দিলাম 2 পিক্সেল সলিড রেড, মনে করুন দিয়ে দিচ্ছি। তাহলে দেখি তো রেড কালারটা আসে নাকি। হ্যাঁ দেখুন রেড কালারটা চলে এসছে। আর ক্লাস 2কে বোঝানোর জন্য এই সেম ওয়েতে মনে করুন আমি আরেকটা ক্লাসের ডুপ্লিকেট করলাম, জাস্ট এখানটাতে কি হয়ে যাবে, 2 হয়ে যাবে। আর এইখানটাতে এই রেডের বদলে আমি করতে চাইছি যে এটা মনে করুন গ্রিন, ঠিক আছে? গ্রিনস নয়, গ্রিন। তাহলে আমি কি করলাম, আমি জাস্ট এখানটাতে ক্লাস 1 আর ক্লাস 2 বলে দুখানা ক্লাস ক্রিয়েট করলাম। এই যে দেখুন ক্লাস 1 আর ক্লাস 2, ক্লাস 1-এর ভিতরে কী রয়েছে, একটা H1 রয়েছে, তার ভিতরে একটা পি ট্যাগ রয়েছে, আর এই সেম কন্টেন্টটা ক্লাস 2-এর ভিতরেও রয়েছে। আমি শুধুমাত্র সিএসএসের মধ্যে গিয়ে কী করলাম, ক্লাস 1-এর একটা বর্ডার দিয়ে দিলাম রেড কালার, ক্লাস 2-এর একটা গ্রিন কালারের বর্ডার দিয়ে দিলাম, যাতে আমরা বুঝতে পারি। জাস্ট এখানে কিছু মার্জিন দিয়ে দিই,
যে ক্লাস 1-এর নিচে মনে করুন মার্জিন বটম 30 পিক্সেল, যাতে করে এটা নিচের দিকটাতে থাকে। সো আমি একবার রিলোডে প্রেস করলাম, ব্যাস এবার বোঝা যাচ্ছে। ঠিক আছে, এইবার দেখুন এই যে ধরুন একটা প্যারাগ্রাফের একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব না, এইটা করা হয় লাইন হাইটের মাধ্যমে। অর্থাৎ দেখুন আমি যদি এখন এই জায়গাটাতে এরকমভাবে বলে দিই যে এই 1 বলে যে প্যারাগ্রাফটা রয়েছে এইটার মাঝখানে একটু একটু করে গ্যাপ বাড়বে, তাহলে আমাকে বলে দিতে হবে এই যে .1-এর মধ্যে থাকা যত এলিমেন্ট আছে, অর্থাৎ ও কী করবে .1-এর ভিতরে থাকা যত এলিমেন্ট আছে যেরকম H1 P সবার একটা লাইন হাইট নির্ধারণ করবে। তো আমি এখানটাতে কী করলাম, এখানটাতে লাইন হাইট দিচ্ছি। এইবার দেখুন এখানটাতে বাই ডিফল্ট লাইন হাইটের ভ্যালু কী করা থাকে বলুন তো, নর্মাল করা থাকে। দেখেছেন প্রথমেই কি দেখাচ্ছে, নর্মাল দেখাচ্ছে। আপনি যদি নিচের দিকে আসেন এরকম আরও অনেক কিছু দেখতে পারবেন। তো আমরা বাই ডিফল্ট নর্মাল করে রাখি, এটাকে যদি সেভ করি দেখবেন সেম, কোনো কিছু চেঞ্জ হয়নি। তো দেখুন এটা তো নয় ও জাস্ট একটা ডিফল্ট লাইন হাইট নিয়ে নিচ্ছে, তার জন্য আমরা এরকমভাবে নর্মাল লিখতে পারি। বাট এখানটাতে এই নর্মাল ছাড়াও না আমরা এই লাইন হাইটের ভ্যালু হিসাবে আরও অনেকগুলো দিতে পারি। বাই ডিফল্ট এই জিনিসগুলোকে বলা হয়, যেগুলো আপনি এই লেখার মাধ্যমে ভ্যালুটা দেন, যেরকম হচ্ছে নর্মাল, এগুলোকে বলা হয় কিওয়ার্ড ভ্যালু, যেটা কিনা আমরা আগেও দেখেছি। বাট এটা ছাড়াও আমরা এখানটাতে অন্য রকমেরও ভ্যালু দিতে পারি, যেরকম আমরা এখানটাতে ভ্যালু দিতে পারি পার্সেন্টেজে, যেরকম এভাবে বলতে পারি যে ফন্ট যে লাইন হাইট 20%। আমরা এখানটাতে পিক্সেলে ভ্যালু দিতে পারি, যেরকম এভাবে বলতে পারি যে 20 পিক্সেল। আমরা এখানটাতে ইএমএ ভ্যালু দিতে পারি, যেরকম বলতে পারি যে 2 EM। তো এই ধরনের ভ্যালুগুলোকে বলা হয় লেন্থ ভ্যালু। কি ভ্যালু? এগুলোকে বলা হয় লেন্থ ভ্যালু। কারণ কি? কারণ আমি স্পেসিফিক্যালি এখানটাতে বলে দিচ্ছি যে এত পিক্সেল, অর্থাৎ লেন্থটাও বলে দিচ্ছি, যেটা পিক্সেলে হবে না এটা ইএমএ হবে সেটা বলে দিচ্ছি। ঠিক আছে, আর এর আগেরটা দেখলাম কি কিওয়ার্ডের ভ্যালু, তাই না? আর এখানটাতে আরেকটা রয়েছে যেখানটাতে আমি কোনো ইউনিট দেবো না, অর্থাৎ এখানটাতে যে 2 EM দিলাম না, তো আমি যদি 2 EM-এর ইএমটা না দিই, এগুলোকে বলা হয় ইউনিটলেস ভ্যালু। এগুলোকে বলা হয়, মনে করুন আমি এখানে একটা কমেন্টের মাধ্যমে বলে দিচ্ছি যে এগুলোকে বলা হয় ইউনিটলেস ভ্যালু। কেন এগুলোকে ইউনিটলেস বলা হয়? কারণ এগুলোর মধ্যে ইউনিট নেই। আর আমাদের সবসময় উচিত এই ইউনিটলেস ভ্যালুগুলোকে নিয়ে কাজ করা। আমরা সবসময় লাইন হাইট দেওয়ার সময় কী করি? 20 পিক্সেল, 10 পিক্সেল, 30 পিক্সেল এগুলো নিয়ে কাজ করি, তাই না? বাট আমাদের সবসময় উচিত লাইন হাইটের মধ্যে এরকম ইউনিটলেস ভ্যালু দেওয়া। এই ইউনিটলেস ভ্যালু দেওয়ার মানে কি, বা লেন্থ ভ্যালু দেওয়ার মানে কি, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। বাট সবসময় মনে রাখবেন আমাদেরকে সবসময় উচিত এরকমভাবে ইউনিটলেস ভ্যালু নিয়ে কাজ করা। আমরা এখানটাতে পার্সেন্টেজও দিতে পারি, যেরকম 20%, সেটাকে বলা হয় পার্সেন্টেজে দেওয়া, তাই না? তাই চলুন দেখা যাক। তাহলে বাই ডিফল্ট এখানটাতে কী থাকে? নর্মাল থাকে, যেটা কিনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এই যে দেখুন এখানটাতে নর্মাল রয়েছে। এইবার দেখা যাক যেটার মধ্যে কিনা লেন্থ রয়েছে সেইটা। তো মনে করুন লেন্থ মানে কত? 20 পিক্সেল। অর্থাৎ এই যে আপনি বলে দিচ্ছেন যে .1 বলে যে ডিভটা রয়েছে তার লাইন হাইট হোক 20 পিক্সেল, এটার মানে হচ্ছে .1 এবং তার ভিতরে থাকা সমস্ত এলিমেন্টগুলো লাইন হাইট কত পাবে? 20 পিক্সেল পাবে। এবার .1 আর তার ভিতরে থাকা সমস্ত এলিমেন্ট মানে কোনগুলো? H1 P থেকে শুরু করে যাবতীয় যা কিছু এই .1-এর ভিতরে রয়েছে সবাই কত পিক্সেল লাইন হাইট পাবে? এই 20 পিক্সেল। তাই দেখুন আমি যদি এখানে যাই, একবার যদি রিলোডে প্রেস করি, দেখুন ক্লাস 2টা কিন্তু ঠিকঠাকই রয়েছে, বাট এটা কিন্তু কমে গেল। আপনি যদি এটার উপর রাইট ক্লিক করে যদি ইন্সপেক্টে ক্লিক করেন, তাহলে দেখুন বর্তমানে এই যে P এর মধ্যে গেলাম, দেখুন P এর মধ্যে আমি সিলেক্টেড অবস্থাতে রয়েছি। দেখুন P এর নিজস্ব কোনো স্টাইল নেই, বাট দেখুন এখানটাতে কী লেখা রয়েছে? ইনহেরিটেড ফ্রম ডিভ। অর্থাৎ এই P ট্যাগের মধ্যে কোন কোন স্টাইলগুলো ইনহেরিট হয়েছে বা P কার কাছ থেকে কিছু কিছু স্টাইল পেয়েছে সেটা আপনি এইখানটাতে দেখতে পারবেন। তো এখানে কি দেখাচ্ছে যে ইনহেরিটেড ফ্রম ডিভ, অর্থাৎ এই P ট্যাগটা এই ডিভের থেকে কোন জিনিসটাকে নিয়েছে? লাইন হাইটটাকে নিয়েছে। আর লাইন হাইটের ভ্যালুটা কত রয়েছে? 20 পিক্সেল। দেখেছেন? তার জন্য এটা এরকম হয়ে গেছে। আপনি চাইলে এই জায়গাটাতেই ইনস্ট্যান্টলি এরকমভাবে কমাতে বা বাড়াতে পারেন। দেখুন আমি জাস্ট মাউসটাকে এটার উপর হোভার করলাম, করার পরে মাউসের লেফট বাটনটাকে চেপে ধরে আপনি এরকমভাবে কমাতে পারেন, আপনি বাড়াতে পারেন। তাহলে ইনস্ট্যান্ট আপনি বুঝতে পারবেন যে কত পিক্সেল হলে পারফেক্ট হয়। কিন্তু এই যে যেটা বললাম যে দেখেছেন তো পিক্সেল দিলাম বলে ও এটা কার কাছ থেকে নিল? এটা ও .1-এর কাছ থেকে নিয়েছে। তাই এই লেন্থ ভ্যালু ব্যবহার করাটা কখনো রেকমেন্ডেড করে না, কারণ এই পিটা কোথা থেকে নিচ্ছে বলুন তো? এগুলো হচ্ছে ফিক্সড ভ্যালু 26 পিক্সেল, মানে যাই হয়ে যাক না কেন এই ভ্যালুটা কিন্তু সেমই থাকবে, তাই না? বেশ, তাহলে এটাকে আমরা ক্লোজ করে দিলাম।
এইবার মনে করুন আমরা আরেকটা জিনিস দেখি, যেরকম এটা তো হয়ে গেল যে লেন্থ ভ্যালু, আর আমরা পার্সেন্টেজ দিতে পারি, বা পার্সেন্টেজের থেকে বড় কথা আমরা এখানটাতে আগে দেখি এই যে ইউনিট লেস বললাম, যেরকম হচ্ছে 2, এইটা মানে কি বোঝায়? এইটা মানে বোঝায়, দেখুন আপনি এখানটাতে .1-এর মধ্যে লাইন হাইট যেহেতু দিয়েছেন, আর কিছুক্ষণ আগে আমরা কি বললাম যে .1-এর ভিতরে লাইন হাইট দেওয়া মানে এই লাইন হাইটের প্রপার্টিটা কারা কারা পাবে, এর ভিতরে থাকা H1ও পাবে, Pও পাবে। তাই কিছুক্ষণ আগে যখন আমরা লাইন হাইটে 20 পিক্সেল দিচ্ছিলাম তখন ওই সেম ফিক্সড ভ্যালু যেটা 20 পিক্সেল ওটা H1ও পাচ্ছিল, ওটা Pও পাচ্ছিল। তাই H1-এরও লাইন হাইট ছিল 20 পিক্সেল, P-এরও লাইন হাইট হয়ে গেল 20 পিক্সেল। কিন্তু যখন আপনি এরকম ইউনিট লেস দেবেন না, যে 2, এটার মানে বোঝায় এত গুণ, 2 গুণ। এইবার এই 2 গুণটা কার উপর নির্ভর করবে বলুন তো? এই 2 গুণটা নির্ভর করবে এই .1-এর ভেতরে থাকা এই H1 আর P এর ফন্ট সাইজের উপরে। যদি এদের নিজস্ব কোনো ফন্ট সাইজ না থাকে তাহলে ওরা ওর প্যারেন্টের ফন্ট সাইজটাকে দেখবে, আর সেই ফন্ট সাইজের এত গুণ ভ্যালুটা ওরা পাবে। দেখুন, চলুন দেখা যাক জিনিসটা। তো দেখুন, এই মুহূর্তে আমি লাইন হাইট দিলাম 2, তার মানে লাইন হাইট নেবে 2 গুণ, তাই তো? তাই আমি যদি এইখানটায় যাই, একবার রিলোডে প্রেস করি, দেখুন এগুলো তো বেড়ে গেল। চলুন ইন্সপেক্ট করলেই বুঝতে পারবো যে ও দ্বিগুণটা কোথা থেকে নিয়েছে। এটাকে রাইট ক্লিক করলাম, ইন্সপেক্টে ক্লিক করলাম, দেখুন আবার পিতে চুজ হয়ে রইল, আর দেখা যাচ্ছে যে পিটা কোথা থেকে নিয়েছে বলুন তো? এই 2, লাইন হাইট কোথা থেকে নিয়েছে? 2। তাই এই জিনিসটাকে আরেকটুখানি ভালোভাবে বোঝার জন্য আমরা একটা জিনিস করতে পারি। আমরা মনে করুন এই যে পিটা রয়েছে না ভিতরে, এই পি এর একটা ফন্ট সাইজ দিয়ে দিই। মনে করুন .1-এর ভেতরে যে পিটা রয়েছে, আমি এই .1-এর ভেতরে থাকা পি এর একটা ফন্ট সাইজ দিলাম। মনে করুন এটার ফন্ট হাইফেন সাইজ দিলাম যে মনে করুন 18 পিক্সেল, এরকম করে দিচ্ছি। বাই ডিফল্ট 16 পিক্সেল নেয়, কিন্তু আমি 18 পিক্সেল করে দিলাম। ঠিক আছে, এটাকে সেভ করলাম। আমি যদি এখন এখানে যাই, একবার রিলোডে প্রেস করি, দেখুন জিনিসটা এখন এরকম হয়ে গেছে, দেখেছেন? এইবার দেখুন জিনিসটা কি হবে। আমি কি বললাম, যখনই আপনি এরকমভাবে লাইন হাইট দিয়েছেন, এই যে 1-এর ভিতরে থাকা পিটা, এই পি এর লাইন হাইটটাও কোথা থেকে নেবে বলুন তো? এই 1-এর থেকে নেবে, যেহেতু ও ইনহেরিট করবে। পিকে তো আমি নিজস্ব কোনো লাইন হাইট দিইনি, তাই না? তাই যেহেতু আমি পিকে ওর নিজস্ব কোনো লাইন হাইট দিইনি, ও কী করবে, ওর প্যারেন্টের থেকে লাইন হাইটটা নেবে। আর প্যারেন্টের লাইন হাইট কত? দেখুন প্যারেন্টের ক্ষেত্রে লাইন হাইট আমি বলে দিয়েছি যে লাইন হাইট 2। এইবার মনে করুন এই প্যারেন্টের থেকে যখন ও এই জিনিসটাকে এরকমভাবে নেবে, মানে আমি তো এখানে লিখিনি, বাট ও এভাবেই নেবে, অর্থাৎ তখন এই পি এর যে লাইন হাইট সেটা কত হয়ে যাবে বলুন তো? 2 গুণ হয়ে যাবে। কার 2 গুণ? পি এর যেটা ফন্ট সাইজ রয়েছে তার দ্বিগুণ। অর্থাৎ পি এর এখন ফন্ট সাইজ যদি থাকে 18 পিক্সেল, তার দ্বিগুণ মানে কত হবে বলুন তো? 36 পিক্সেল হয়ে যাবে, এরকম করে, তাই না? তাই দেখুন আমি যদি আরেকবার কন্ট্রোল জেড করি, এগুলো সব অটোমেটিক্যালি হবে কিন্তু, হ্যাঁ। তাই আমি যদি এখন এটাকে সেভ করি, আমি যদি এইখানে যাই, আরেকবার যদি রিলোডে প্রেস করি, এবার যদি আমি এটাকে রাইট ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করি, এই যে দেখুন এইখানটাতে আমি জাস্ট একটুখানি নিচের দিকটাতে আসলাম, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। দেখুন পি এর আমরা ফন্ট সাইজ কত দিয়েছি? 18 পিক্সেল, দেখেছেন? এটা কিন্তু এই একটার থেকে নিয়েছে। আর বাকি দেখুন ও লাইন হাইটটা কোথা থেকে নিয়েছে? ও লাইন হাইটটা নিয়েছে দেখুন এই যে 2, কোথা থেকে নিয়েছে? 1-এর থেকে। তো এই লাইন হাইটটা যদি থাকে 2 গুণ, অর্থাৎ পি এর যেটা ফন্ট সাইজ তার যদি 2 গুণ থাকে, তাহলে ও টোটাল নেবে 36 পিক্সেল, তাই না? তাই 36 পিক্সেল যে নিয়েছে সেটা আপনি কী করে বুঝবেন বলুন তো? বর্তমানে মনে করুন এই যে লাইন হাইট 2, এটাকে আপনি বন্ধ করে দিন, তাহলে নর্মালি আগে যেরকম ছিল সেরকম হয়ে যাবে। আর এই অবস্থায় পি এর মধ্যে গিয়ে আপনি যদি এখন এক্সপ্লিসিটলি বলে দেন যে এইটার লাইন হাইফেন হাইট হবে 36 পিক্সেল, তাহলে দেখুন এক্স্যাক্টলি পুরো আগেরটার মতোই কিন্তু হয়ে গেল, তাই না? তাই আমরা এখান থেকে এটাকে বাদ দিয়ে দিলাম। সব সময় আমরা কি করব, জাস্ট এটাকে রিমুভ করে দিলাম, আমরা লাইন হাইটটাকে এখান থেকে অন করে দিলাম। দেখুন অ্যাজ ইট ইজ সেম কিন্তু, হ্যাঁ, এরকমভাবে আমাদেরকে জিনিসটা পুরো করতে হবে। তো এতে করে সুবিধাটা কোথায় হবে বলুন তো? মনে করুন পরবর্তীকালে আপনি যদি কখনও এই পি এর ফন্ট সাইজটাকে মনে করুন বাড়ালেন বা কমালেন, এই ফন্ট সাইজের উপর ডিপেন্ড করে আপনার লাইন হাইটটাও অটোমেটিক্যালি বাড়বে বা কমবে, যেটা কিনা আগেরটার ক্ষেত্রে পসিবল ছিল না। যেরকম দেখুন আমার এখানটাতে 2 রয়েছে, তাই তো? আমি একটা কাজ করলাম, আমি এই 2 এর যেটা লাইন হাইট না, এটাকে কি করলাম, এইটা মনে করুন আগেরটার মতো করে দিলাম যে 20 পিক্সেল, ঠিক আছে? তাহলে এই অবস্থাতে আমি যদি এখন এটাকে ক্লোজ করে দিই আর যদি রিলোডে প্রেস করি, তাহলে দেখুন এখন 2 এর লাইন হাইটটা দেখেছেন কতটা কমে গেছে, তাই না? তো এইবার পরবর্তীকালে মনে করুন আপনি যেরকমভাবে 1-এর ভেতরে থাকা পি এর ফন্ট সাইজটা কত দিয়েছিলেন? 18 পিক্সেল দিয়েছিলেন না? তো ঠিক সেরকম করে মনে করুন আমি এখানটাতে এটা করছি যে 2 এর ভিতরে থাকা যে পিটা রয়েছে,
মনে করুন 2 এর ভিতরে থাকা যে সরি এখানটাতে 2 হবে, মনে করুন 2 এর ভেতরে যে পিটা রয়েছে আপনি তার ফন্ট সাইজটাও মনে করুন এখানটাতে দিয়ে দিলেন 18 পিক্সেল, ঠিক আছে, সেম রয়েছে। এবার আপনি এখানে যান, একবার রিলোডে প্রেস করুন, দেখুন আপনি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন না, এখানে কিন্তু কোনো পরিবর্তন হলো না, শুধুমাত্র ফন্ট সাইজটাই বাড়লো। আপনি এখানটাতে ফন্ট সাইজটা বাড়ান, এখানটাতে মনে করুন 20 দিলাম, দেখুন শুধুমাত্র ফন্ট সাইজটাই কিন্তু বাড়ছে। আপনার এই লাইন হাইটটা কি বাড়ছে ফন্ট সাইজের সাথে সাথে? না, বাড়ছে না কিন্তু। তো এইটাই হচ্ছে মেন প্রবলেম। যদি আপনি এরকম এই লাইন হাইটের জায়গায় যদি আপনি এরকম পিক্সেল বা যদি দেন, তাহলে প্রবলেম হচ্ছে এটাই যে এটা ফিক্সড হয়ে যায়, আপনার এই ফন্ট সাইজের উপরে তার কোনো রকমের কিন্তু সম্পর্ক থাকে না, যেটা কিনা আমাদের আগেরটার ক্ষেত্রে হচ্ছিল। দেখুন আমাদের আগেরটায় আমরা কি করলাম, 2 এরটা দেখেছেন, 2 এরটা কী করলাম, লাইন হাইট 20 পিক্সেল মানে ফিক্স করে দিয়েছি। এরপরে আমি 2 এর ভিতরে থাকা পি এর ফন্ট সাইজ যতই বাড়াই যতই কমাই না কেন, লাইন হাইট কিন্তু ফিক্স থাকবে, দেখুন সেম রয়েছে। বাট আমাদের আগেরটা দেখুন কতটা ফ্লেক্সিবল ছিল, আমরা পি এর ফন্ট সাইজ যখনই বাড়াবো বা কমাবো তার উপর বেস করে ওর লাইন হাইটটা অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। তাই দেখুন আমরা এখানটাতে দেখুন পি এর ফন্ট সাইজটা যদি আমরা এখন কমিয়ে দিই, মনে করুন আমি এখানটাতে করে দিলাম 16 পিক্সেল, এটাকে সেভ করলাম। আমরা যদি এখন এখানে গিয়ে রিলোডে প্রেস করি, দেখুন 16 পিক্সেলের উপরে বেস করে ও আপনার এরকম করে করছে। তাই দেখুন আগে কত ছিল, 18 পিক্সেল ছিল, লাইন হাইট তার দ্বিগুণ মানে কত হচ্ছে 36 পিক্সেল লাইন হাইট থাকবে। আর এখন 16 পিক্সেল মানে অটোমেটিক্যালি ও 32 পিক্সেল লাইন হাইট নিয়ে বসে আছে। তাই দেখুন এই লাইন হাইটটা আর এই লাইন হাইটটা মনে করুন আমি চাইছি যে এই সেম জিনিসটা আমি এখন নিচে করব, ও তো এখন অটোমেটিক্যালি ক্যালকুলেট করছে। আর মনে করুন আমি এই নিচেরটারও যদি দিয়ে দিই হচ্ছে 16 পিক্সেল, আর এটার লাইন হাইট আমাদের উপরেরটা কত অটোমেটিক্যালি ক্যালকুলেট করছে বলুন তো, 32 পিক্সেল, তাই না? তাই আমি যদি এখানটাতে ম্যানুয়ালি 32 পিক্সেল দিই, দেখুন এইটা আর এইটা এখন সেম হয়ে গেছে। তফাৎ শুধুমাত্র একটা জায়গাতেই, যে আমরা এখানটাতে লাইন হাইট ইউজ করেছি ইউনিটলেসে, বাট 2 এর ক্ষেত্রে আমরা লাইন হাইটটা কীভাবে ইউজ করেছি, ফিক্সডে, অর্থাৎ যাই হয়ে যাক না কেন এই লাইন হাইট ফিক্সডই থাকবে। তাই দেখুন আমরা এটাকে সেভ করলাম, আমরা এখানে যাব, একবার রিলোডে প্রেস করব। তাই দেখুন এখন এইটা আর এইটা দেখুন সেম লাইন হাইট নিয়েছে, সেম লাইন হাইট নিয়েছে, উপরেরটাও আর নিচেরটা সেম। কিন্তু ডিফারেন্স কোথায়, উপরেরটা আমরা ইউনিটলেসভাবে দিয়েছি আর এটারটা আমরা লেন্থ ওয়াইজ দিয়েছি, অর্থাৎ এটা ফিক্সড হয়ে গেছে। এখন আপনি এখান থেকে দেখুন, যেহেতু আমি এখানটাতে ফিক্সড ভ্যালু দিয়ে দিয়েছি, আপনি এবারে 16টাকে 18 করুন তো, সেভ করলাম। দেখবেন এইটা ফন্ট সাইজটা বড় হয়ে যাবে কিন্তু এদের গ্যাপটা কিন্তু সেম থাকবে। দেখুন আপনি এখানে রিফ্রেশ করুন, দেখুন শুধুমাত্র ফন্ট সাইজটা বাড়লো, গ্যাপটা কিন্তু সেম থাকলো, তাই না? এবার এই সেম জিনিসটা আপনি উপরের সাথে করুন তো। আমি এখানে কত করলাম, 18 পিক্সেল করে দিয়েছি, তাই তো? 1কে একটু 18 পিক্সেল করুন, দেখুন ম্যাজিক্যালি ওর লাইন হাইটটাও বেড়ে যাবে। আমি এখানে সেভ করলাম, এখানে জাস্ট রিলোডে প্রেস করলাম, দেখুন ফন্টের সাইজও বাড়লো, পাশাপাশি লাইনের হাইটটাও বাড়লো, যাতে করে দেখতে আপনার সুবিধা হয়। দেখেছেন কত সুন্দর লাগছে, অটোমেটিক্যালি ও ক্যালকুলেট করে নিল। তাই এই কারণে সবসময় রেকমেন্ড করা হয় যে আপনারা যখনই লাইন হাইট ব্যবহার করবেন তখন এরকম ইউনিটলেস ভ্যালু দেবেন, যাতে করে আপনি যখন কোনো একটা এলিমেন্টের, আমি এখানে কি করেছি, .1 লাইন হাইট 2 দিয়ে দিয়েছি। এটার মানে কি বোঝায়, যে .1 আর তার ভেতরে সমস্ত এলিমেন্টগুলোর লাইন হাইট কত থাকবে, 2। তাই এই লাইন হাইটটা তখন কীভাবে ক্যালকুলেট হবে, .1 ভিতরে থাকা যতগুলো এলিমেন্ট রয়েছে তার ফন্ট সাইজের উপর নির্ভর করবে। অর্থাৎ বেসিক্যালি আমরা লাইন হাইটটা কোথায় দিই, পি এর মধ্যে দিই, বা কোনো কোনো সময় আমরা H1কেও দিই। তাই এই যে H1 লাইন হাইট বা পি এর লাইন হাইট, এটা কার উপর নির্ভর করবে, এদের নিজস্ব ফন্ট সাইজের উপর নির্ভর করবে। পি এর ফন্ট সাইজ যদি থাকে 16 পিক্সেল, আর ও লাইন হাইটটা কোথা থেকে নেবে, 1 কাছ থেকে নেবে। 1 লাইন হাইট আমি কত দিয়েছি, 1 লাইন হাইট দিয়েছি 2। তো 2 মানে কি, 2 গুণ, অর্থাৎ পি এর যেটা ফন্ট সাইজ তার দ্বিগুণ যেটা হয়, অর্থাৎ 18 রয়েছে, 18 দুগুণা 36 পিক্সেল হবে এই পি এর লাইন হাইট, ঠিক আছে? তো নর্মালি দেখার সুবিধার জন্য এই 1.5টাই স্ট্যান্ডার্ড হয়। তাই আমি যদি এখানে যাই, সেভ করি, রিলোডে প্রেস করি, মোটামুটি এরকম হয়। বাট এটা অ্যাকচুয়ালি প্রজেক্ট ওয়াইজ ডিপেন্ড করে যে আপনি কতটুকু লাইন হাইট দিতে চাইছেন। আপনি জাস্ট এটাকে রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্টে ক্লিক করে আপনার প্রজেক্ট ওয়াইজ আপনি এটাকে বাইরে নিতে পারেন। তো মনে করুন আমি এখানে 1.5 করেছি, তো আপনি এখানটাতে 1.6 বা 1.8 এরকম করে করে বাড়িয়ে আপনি দেখতে পারেন যে আপনার কতটুকু সুবিধা আপনার লাগবে। সো মনে করুন আমি এখানটাতে 1.8 দিচ্ছি বা কিছু, এটা আপনারা জাস্ট প্রজেক্ট ওয়াইজ দেখে বুঝে নেবেন। তো এরকম করে সব সময় লাইন হাইট দেবেন, লাইন হাইট কখনো আপনারা লেন্থ ভ্যালু দেবেন না, এরকম করে ইউনিটলেস ভ্যালু দেবেন। আর পার্সেন্টেজ লাগে না, পার্সেন্টেজটা অনেকটা এটারই মতো, আপনার এই যেটা আপনি ফিক্সড দিচ্ছেন সেটারই মতো পুরোপুরিভাবে স্ট্যাটিক থেকে যায়। তাই আমরা চাই যে সব কিছু ডাইনামিক্যালি হোক, তাই সেই কারণে আমরা সবসময় লাইন হাইট কীভাবে দেবো, এই যে 1.5
এরকমভাবে, বা 1 বা 1.5 যাই হোক না কেন, আপনি জাস্ট সবসময় ইউনিটলেসভাবে দেবেন। ঠিক আছে? সো আশা করি আপনারা বুঝতে পারলেন যে সিএসএস এর মধ্যে লাইন হাইটটা কতটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে আর কতটা এফেক্টিভ ওয়েতে আমরা আমাদের প্রজেক্টের মধ্যে লাইন হাইটটাকে দিতে পারি। তো আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের ভালো লেগেছে, আর আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সিএসএস এর লাইন হাইটটা কী হয়। আপনাদের জন্য ছোট একটি নিউজ, আমি রিসেন্টলি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট উইথ PHP অ্যান্ড লারাভেলের উপরে কমপ্লিট কোর্স শুরু করেছি। আপনারা চাইলে এখানটাতে এনরোল করতে পারেন। এটার সমস্ত কিছু কী শেখানো হবে, কোর্স কারিকুলাম এখানটাতে সমস্ত কিছু দেওয়া রয়েছে, আপনারা একবার গো থ্রু করে নেবেন। আর অবশ্যই এই ভিডিওটি দেখে নেবেন যদি আপনাদের কোর্সটি করার ইচ্ছা হয়। তারপরে যদি কোর্সটি ভালো লেগে থাকে তাহলে আপনারা এটিকে পারচেস করতে পারেন। কীভাবে পারচেস করবেন সেটি জানার জন্য এই ওয়েবসাইটে আসার পরে আপনি এই হোমে ক্লিক করবেন। ওয়েবসাইটে আসার জন্য আপনি জাস্ট এই অ্যাড্রেস বারে এই লিঙ্কটি টাইপ করবেন, webground.in, জাস্ট এটুকু লিখলেই হবে। আপনি এটা লেখার সাথে সাথে আপনি হোম পেজে চলে আসবেন। তারপরে আপনি যদি কোর্সগুলো দেখতে চান তাহলে এখানে কোর্স সমূহ পেজে ক্লিক করলে সেটা দেখতে পারবেন। আর আপনি জাস্ট নিচের দিকে আসলে আপনি এখানটাতে দেখতে পারবেন যে কিভাবে কোর্সটি শুরু করবেন। এখানে একটা ভিডিও দেওয়া রয়েছে, প্লাস এখানে কিছু লেখা রয়েছে। এগুলো ফলো করলে আশা করি আপনি কোর্সটি ভালোভাবে পারচেস করতে পারবেন। কোনো রকম কোনো অসুবিধা হলে আপনি এখানটাতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। প্লাস আপনি এই ভিডিওর নিচে থাকা বিভিন্ন রকমের লিঙ্ক পেয়ে যাবেন, যেরকম ফেসবুক গ্রুপের, ফেসবুক পেজের। আপনি কাইন্ডলি সেখানটাতেও কন্ট্যাক্ট করতে পারেন, সেখান থেকে আপনাকে সলিউশন দিয়ে দেওয়া হবে। আর আজকের এই ক্লাসটাতে যারা নতুন রয়েছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে কাইন্ডলি আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সটি অবশ্যই চেক করবেন। সেখানটাতে আমার বিভিন্ন চ্যানেলের বা বিভিন্ন পেজের বা বিভিন্ন ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। কাইন্ডলি সেই সমস্ত জায়গার সাথে নিজেকে সংযুক্ত করে রাখবেন, সেই সমস্ত পেজগুলোকে ফলো করে রাখবেন, গ্রুপে জয়েন হয়ে থাকবেন, আর চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকন প্রেস করে রাখবেন, যাতে করে আমি যখনই কোনো কন্টেন্ট এই সমস্ত প্ল্যাটফর্মে দিই না কেন তার আপডেট যেন সবার আগে আপনি পেতে পারেন। আর আজকের এই ক্লাসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি একটি লাইক করে দেবেন ভিডিওটিকে, আর পাশাপাশি এই ভিডিওটিকে সবার কাছে শেয়ার করে দেবেন। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।